ব্রেকফাস্ট করে। তে এখন ভালোই সুস্থ হয়ে গেছে। পেটে ব্যথা, বমি বমি ভাব, ইউকনেস কিছুই নেই। ওষুধগুলো দারুণ কাজে দিয়েছে। মনে মনে জাঙ্কুককে থ্যাঙ্কস দিলেও মুখে সেটা প্রকাশ করলো না। ব্রেকফাস্ট করার পর জাঙ্কুক, সুগা আর ইউনো অফিসে চলে গেল। বাকিরা সবাই জিহবদের বাড়িতে আসলো। তে তো সারাদিন অনেক হই হলো আর মজা করলো। দুপুরে লাঞ্চ করার পর বিকালের দিকে ইয়নজনের শ্বশুর বাড়ির লোকরা তাকে নিয়ে চলে গেল। ওনারা যাওয়ার পর বাকিরা সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লো। জাঙ্কুক, সুগা আর ইউনোকে ফোন করেছিল দুপুরবেলা যেই হোক যেন ওরা বাড়িতে এসে লাঞ্চ করে, কিন্তু ওরা জানিয়ে দিয়েছিল ওরা আসতে পারবে না। একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত আছে। রাতের বেলা তে নিজের রুমের বিছানা ঠিক করে নিল। তে ভীষণ ঘুম পেয়েছে, ও এখন ঘুমাবে। তখনই সেখানে সুগা আসে। তে, তোর শরীরের অবস্থা এখন কেমন? আর তো কোনো প্রবলেম হয়নি? পেটে ব্যথা বা বমি? না ভাইয়া, কিছু হয়নি, আমি এখন ঠিক আছি। তখনই তে খেয়াল করলো সুগার হাতে একটা মিডিয়াম সাইজের লাগেজ আছে। লাগেজটা দেখে তে একটু ভুরু কুঁচকিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি এত রাতে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি না তো, আমি কোথাও যাচ্ছি না। এটা তো তোর জন্য জাঙ্কুক ভাইয়া ইউকে থেকে নিয়ে এসেছে। তে কিছুটা চোখ বড় বড় করে লাগেজের দিকে তাকিয়ে রইলো। সুগা বুঝতে পারছে না যে তে কি ভাবছে। হঠাৎই তে অনেক জোরে জোরে হেসে দিয়ে বলল, যেমন জাঙ্কুক ভাইয়া তেমন তার গিফট। পুরো গাঁজাখোর মার্কা। মানুষ বিদেশ থেকে কত কিছু নিয়ে আসে, আর ইনি কিনা আমার জন্য লাগেজ নিয়ে এসেছে। ইয়নজন আপু তো বাংলাদেশে আসার সময় সবার জন্য কত কিছু নিয়ে এসেছিল, জুয়েলারি, ড্রেস, মেকআপ, চকলেট। জাঙ্কুক ভাইয়া তো আপুর কাছে সবার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। আর আমার জন্য কি পাঠিয়েছিলেন? একটা ল্যাপটপ। আর এমন একটা ল্যাপটপ যেটা জিয়ন জাঙ্কুকের মতোই কালছেরা। গত 6 মাস ধরে এত চেষ্টা করেও ঠিকঠাক মতো ফাংশনগুলো সেট করতে পারলাম না, আর এখন পাঠিয়েছে এই অদ্ভুত মার্কা লাগেজটা। ওই শাশুনি, ল্যাপটপের জন্য তো তুই কান্নাকাটি করছিলি। আম্মু আব্বুকে আর আমাকে ল্যাপটপ কিনে দিতে মানা করেছিল, যার কারণে তো তুই এক সপ্তাহ ভার্সিটিতে যাসনি, ইনফ্যাক্ট রুম থেকেও বের হসনি। তার জন্য তো জাঙ্কুক ভাইয়া আম্মুকে ফোন দিয়ে বুঝিয়ে তারপরে তোকে ল্যাপটপ কিনে পাঠিয়েছে। তো ওনাকে কে বলেছিল আমার জন্য ল্যাপটপ কিনে পাঠাতে? আমি তো বাবাকে বলেছিলাম বাংলাদেশ থেকেই কিনে দিতে, যেগুলো আমি খুব ভালোভাবে চালাতে পারি। আর এটা 2-3টা ফাংশন ছাড়া তো কিছুই বুঝতে পারি না। ওটা একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ, যার কারণে ফাংশনগুলো একটু আপডেট করা গাধা। ছাড়, তোকে বলে লাভ নেই। তোর মতো গরু ভালো জিনিস চিনবেও না আর চালাতেও পারবে না। ভাইয়া তুই আমাকে এত কথা শোনালি? ওকে ওকে, ব্যাস হয়েছে, এবার চুপ থাক। বলে সুগা ওর হাতে থাকা লাগেজটা বেডের উপর উঠিয়ে চেনটা খুলে ফেললো। কিন্তু লাগেজের দিকে তাকিয়ে মুখটা পুরো হা হয়ে গেল। চোখ বড় বড় করে একবার লাগেজের দিকে তাকাচ্ছে আর একবার সুগার দিকে তাকাচ্ছে। বিকজ লাগেজের ভিতরে গিফট গুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা। তে ভীষণ এক্সাইটেড হয়ে বেডের উপর বসে এক একটা র্যাপিং পেপার খুলে খুলে দেখতে লাগলো। সুগা বসে বসে ওর বোনের কাণ্ড কারখানাগুলো দেখতে লাগলো আর মুচকি মুচকি হাসছিল। তে র্যাপিং পেপার খুলে প্রথমে দেখতে পেল 6 রকমের চকলেটের বক্স। তারপর পেল ছোট ছোট কিছু পুতুলওয়ালা চাবি রিং। পারফিউম গুলো অনেক অদ্ভুত ছিল, বিকজ বক্স গুলো কাঠের তৈরি। তার উপরে সোনালী সেল দিয়ে খোদাই করে লেখা তে পাখি। তে লেখাটার দিকে অনেকক্ষণ বড় বড় করে তাকিয়ে রইলো। বিড়বিড় করে কিছু বলছিল। তে পাখি? হোয়াট ইজ তে পাখি? এরপর তে প্রত্যেকটা বক্সের র্যাপিং পেপার ছিঁড়ে ফেললো। তে দেখতে পেল একটার মধ্যে ফোন আছে। তখন তে ভুরু কুঁচকে সুগাকে বলল, ভাইয়া আমি নিউ ফোন দিয়ে কি করব? আমার তো ফোন আছে। ওমা তাই তো, আমার তো মনেই নেই যে তোর ফোন আছে। আমি পুরো ভুলে গিয়েছিলাম। তা তোর কোন ফোনটা জানো, যেটা তোকে আব্বু 4 বছর আগে কিনে দিয়েছিল সেটা? তে সুগার দিকে ছোট ছোট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সুগা আসলে বলতে চাইছেটা কি। ওটা ফোন বলে না, বুঝতে পেরেছিস? ওটা যদি ভাঙ্গারিওয়ালার কাছে দিস না তাহলে ফিরিতেও নেবে না। এই 4 বছরের ফোনটা কমপক্ষে 40 বারের চেয়ে বেশি আছাড় খেয়েছে। 5-6 বার তো পানিতেও পড়ে গিয়েছিল। কতবার তুই ওটাকে সারিয়েছিস সেটা আল্লাহই জানে। আমি একদিন তোর ফোন দিয়ে ইউনোকে ফোন দিয়েছিলাম, পুরো ঠেলা গাড়ির মতো চলে। ওই ঠেলা গাড়ি মার্কা ফোন দিয়ে কল করার চেয়ে কবুতর দিয়ে চিঠি পাঠানো ভালো। বাই এনি চান্স ভাইয়া তুই কি আমার ফোনকে অপমান করার চেষ্টা করছিস? শোন, আমি তোর ফোনকে অপমান করার চেষ্টা করছি না, ডিরেক্ট অপমান করছি। আর ওই কারছেরা মার্কা ফোনের আবার কোনো মান সম্মান আছে নাকি যে ওইটাকে আবার অপমান করতে হবে? ওইটাকে যদি অপমান করি তাহলে অপমান নিজেই লজ্জা পাবে। দেখ ভাইয়া, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই জানিস না ওই ফোনটা কিনতে আমি কত কাঠখড় পুড়িয়েছি? মা বাবাকে কত কষ্ট করে ওই ফোনটা কেনার জন্য রাজি করেছিলাম। দিন রাত এক করে দিয়েছিলাম পড়তে পড়তে। আমার মাথার চুল তো অর্ধেক উঠে গিয়েছিল। এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো না হলে তো ফোনটা কিনেই দিত না। তারপর ভালো রেজাল্ট করার পর এই ফোনটা কিনে দিয়েছে। আরে তুই ওই ফোনের জন্য কত কষ্ট করছিস। তা আমি বলি কি, আমি তোর ওই ফোনটার জন্য একটা জাদুঘর বানিয়ে দেই। সেখানে ওই ফোনটা সুন্দর করে সাজিয়ে রাখবি আর উপরে লিখে দিবি, পৃথিবী থেকে বিলোপ
বিলুপ্ত হয়ে যাওয়া অ্যান্টিক ফোন বলে সুগা হাসছিল। তেতো ভীষণ রকমের রেগে গেছে। ওর বেড থেকে একটা বালিশ তুলে সুগার দিকে ঢিল মারলো আর কটমট করতে করতে বলল, তুই এখনই আমার রুম থেকে বের হয়ে যা, না আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। আর যাওয়ার আগে তোর এই গাঁজাখোর ভাইয়ের দেওয়া ফোনটাও নিয়ে যা। আমি আমার এই পুরনো ফোনটাই চালাবো, দেখি কে আমাকে আটকায়। এবার সুগা তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো, ভাবছে তের ফোনটা কিভাবে নেওয়া যায়। তারপর বালিশটা রেখে তের পুরনো ফোনটা ছো মেরে নিয়ে নিল। তে তো বারবার বলছিল ওর ফোনটা দেওয়ার জন্য, অনেক চেষ্টা করছিল সুগার থেকে ফোনটা নেওয়ার জন্য, কিন্তু তে তো সুগার সাথে পারছিলই না। তখন সুগা ফোনটা নিচে ঢিল দিয়ে ফেলে দিয়ে বলল, এবার দেখি তুই এই ঠেলা গাড়িটা কিভাবে চালাস। সুগা তো ফোনটা ফেলে দিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তে একদম চিৎকার দিয়ে বলল, ভাইয়ার বাচ্চা হারামি গন্ডার ছাগলের 3 নম্বর ছানা, আমি তোকে একদম ছাড়বো না। আমি তোকে পুরো কচু কাটা করব, সাপের ডিম ভর্তা করে খাইয়ে দেব, গবরের মধ্যে তোকে চুবাবো, শালা সাদা ব্লিচিং কোথাকার। তে তোর মনের মতো বকাবকি করে সবকিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা বাজে। ভার্সিটির গেটের সামনে নাক মুখ কুচকে দাঁড়িয়ে আছে তে, আর ওর দুই পাশে ওর দুই ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ন্যান্সি আর হানি। এদিকে হানি কিন্তু আবার সংকাং এর ছোট বোন। ওর সাথে তের পরিচয় হয় কলেজে ওঠার পর। ওরা দুজনেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একসাথে পড়াশোনা করছে। আর ন্যান্সি হলো তের ছোটবেলার ফ্রেন্ড। ওরা ক্লাস 1 থেকে একসাথে এক স্কুলে পড়াশোনা করেছে। ন্যান্সি যখন ক্লাস 8 এ পড়ে তখন তার মা মারা যায়। তার 6 মাস পরে তার বাবা একটা নতুন বিয়ে করে নিয়ে আসে। ন্যান্সির সৎ মা ওর উপর প্রচন্ড পরিমাণে অত্যাচার করত, অনেক কাজ করাতো, ঠিকঠাক মতো খেতেও দিত না, আর ওকে মারতো। তে মাঝে মাঝে ন্যান্সিকে ওদের বাসায় নিয়ে এসে রাখতো। অসুস্থ থাকলে ডক্টরও দেখাতো, ওষুধও কিনে দিত। কিন্তু ন্যান্সি যদি তের বাসায় যেত তবু ওর সৎ মায়ের হাতে মার খেতে হতো। বেশ কিছুদিন এভাবেই চলেছিল। কিছুদিন পরে ন্যান্সির খালামণি সবটা জানতে পারে আর ন্যান্সিকে ওনার সাথে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসে। তারপর থেকে আর তের সাথে ন্যান্সির কোনো যোগাযোগ হয়নি। তে আর হানি ভার্সিটিতে একসাথে ভর্তি হওয়ার পর সুগার থেকে জানতে পারে যে ন্যান্সি এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ন্যান্সির খালাতো ভাই হচ্ছে সেহন, ও হচ্ছে সুগার ফ্রেন্ড আর ভার্সিটির ভিপি। তখন থেকে তে, ন্যান্সি আর হানি একসাথে থাকে। এই লিসা জিমিন কখনোই সদ্রাবান নয়। সবকিছুতে দেরি করার অভ্যাসটা গেল না। রোদের মধ্যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এই দুজনের এখনো আসার নাম নেই। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি খাবো। এখান থেকে রেস্টুরেন্টে যেতে যেতে তো আমি ক্ষুধাতে মরেই যাব। ওরা এখনো আসছে না কেন? তুই একদম কানে কাছে ভাবা করবি না। সকালে না খেয়ে আসার সময় মনে ছিল না, ইডিয়েট? আরে আমি কি ইচ্ছা করে না খেয়ে এসেছি নাকি? সকালে ব্রেকফাস্ট করতে নেমে দেখি বিলাইটা পুরো ফর্মাল ড্রেস পরে পটের বাবু সেজে একদম ব্রেকফাস্ট করতে বসেছে। ওকে দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। শয়তানের হাঁটিটা কালকে রাতে আমার ফোনটা ভেঙে ফেলেছে। আমার ফোনটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে। কালকে রাত 12টা পর্যন্ত খুঁজেও ফোনের সব টুকরোগুলো খুঁজে পাইনি। তাই তো বিলাইটাকে শান্তিতে ব্রেকফাস্ট করতে দেখে মনে হলো আমার ফোন খুনি। মারার জন্য তাড়া করলাম, ফাইলগুলো নিয়ে দিল দৌড়। এক দৌড়ে মনে হয় অফিসে পৌঁছে গেছে। আমি গাড়ির পিছনে দৌড় দিয়েছিলাম জানিস। তখনই আমি পা স্লিপ কেটে একদম মুখ থুবড়ে পড়ে যায় রাস্তার মধ্যে। তাকিয়ে দেখি আব্দুল চাচা পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছে। রাস্তা পুরো ভিজে গেছে। তোরা জানিস আমাদের বাসায় কিছু ভাড়াটিয়া আমাকে দেখে মুখ চেপে হাসছিল। আমি অনেক লজ্জা পেয়েছি। তারপর শাওয়ার নিতে নিতে রেডি হতে হতে দেরি হয়ে গেছে, তাই খাইনি। টিয়া আপু, তুমি এটা কি করছো? তোমার জন্য আমার ক্রাশ ব্রেকফাস্ট না করে অফিস চলে গেছে। আর এই বেচারা বিলাইটার মনে হয় অনেক বেশি ক্ষুধা লেগেছে। জিমিনের আওয়াজ শুনে সবগুলো পিছনের দিকে তাকালো। লিসা আর জিমিন ব্যাগ নিয়ে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। জিমিন, তুই আমার কাছে ওর সাফাই গাইছিস বলেই তে তো জিমিনকে তাড়া করতে লাগলো। আহারে আমার বেচারার বেচারি, একেই তো দেরি করে এসেছিস, তার উপর আবার গাধাটার পক্ষ নিচ্ছিস। তুই আমার বোন না ওর বোন। জিমিন তো পুরো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। ছি আপু, আমি সুগা ভাইয়ের বোন হতে যাব কোন দুঃখে? ও তো আমার একমাত্র ক্রাশ, আমার জান, আমার কলিজা। তোর ওই জান কলিজাকে না একদম ব্যালেন্ডারে দিয়ে জুস বানিয়ে তোকে খাইয়ে দেব। বজ্জাত মেয়ে কোথাকার। আজকে তো জিমিন গেল, ওর ক্রাশের উপর বরাদ্দ করা মার আজকে ওর পিঠে সব পড়বে। তেরা একটা রেস্টুরেন্টের সামনে চলে এসেছে। রেস্টুরেন্টে ঢুকতেই যাবে তখনই 3টা কার অনেক জোরে রেস্টুরেন্টের পার্কিং লটে গিয়ে পার্ক করলো। গাড়িগুলো চিনতে তে, লিসা আর জিমিনের
একটু অসুবিধা হয়নি। প্রথম গাড়িটার ড্রাইভিং সিটে থেকে বের হলো জেহব, পাশের সিটে থেকে সুজি, পেছন গাড়িটা থেকে বের হলো সুগা আর ইউনহো। দুজনেই পুরো ফর্মাল গেটআপে আছে, বোঝা যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানে এসেছে। 3 নম্বর গাড়িটা থেকে বের হলো জাঙ্কুক আর বোগাম। ওদের সবার সঙ্গে কিন্তু বেশ কয়টা গার্ড ছিল। তখনই জাঙ্কুকের তেরে সবাইকে চোখে পড়লো। হন হন করে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা সবাই এখানে কি করছো? তোমাদের তো এখন ভার্সিটিতে থাকার কথা। আসলে জাঙ্কুক ভাই আজকে তো সকালে ব্রেকফাস্ট করে আসেনি, আর সারাদিনও কিছু খাওয়ার সময় পাইনি। অনেকদিন তো আমাদেরও বাইরে কোথাও খাওয়া হয় না, তাই ক্যান্টিনে না গিয়ে সবাই মিলে এখানে চলে আসলাম। দেখে আসেনি এটা শুনে জাঙ্কুক ভীষণ রেগে গেছে, রাগে চোখে তের দিকে তাকিয়েছে। জাঙ্কুককে এভাবে তাকানো দেখে তে তো ভয় শুকনো কয়টা ঢোক গিলল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে জিমিন লিসার হাতে একটা চিমটি কেটে ফিসফিস করে বলল, আপু তুই কি গাধা নাকি? কোথায় কি বলতে হয় জানিস না? জিমিন, আমার না ভুল হয়ে গেছে, আমার মনেই নেই। জাঙ্কুক ভাইয়াকে তে খেয়ে আসেনি কথাটা বলা উচিত হয়নি, তাই না? হ্যাঁ সেটাই তো, এখন তো বলেই ফেলেছিস, দেখ কি হয়। জাঙ্কুক এখনো তের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, ভয় তো পুরো হাত পা ঠান্ডা হয়ে আসছে। তখনই ইউনোতের সামনে এসে তেকে বলতে লাগলো, তে তুই সকালে খেয়ে আসিসনি কেন? না খাওয়ার জন্য পরশুদিন তো মরতে মরতে বেঁচে গিয়েছিলি, সেটা কি মনে পড়ছে? এত অনিয়ম কেন করিস তুই? তে তো কিছু বলছে না, মাথা নিচু করেই আছে। এই মুহূর্তে তে তো ইউনহুকে দেখেও অনেক বেশি ভয় লাগছে। তে ইউনো আর সুগার সাথে ঝগড়াঝাটি মারামারি করলেও ওদের রাগটাকে অনেক ভয় পায়। তে জানে ওরা কেমন, আর নিজের ভাই সম্পর্কে তো বলতেই হবে না। তে কিছু বলছে না বলে ইউনো ঘুরে সুগাকে উদ্দেশ্য করে বলল, এই সুগা, তুই বাসা থেকে বের হওয়ার আগে ওকে খাইয়ে বের হতে পারলি না? তুই জানিস না একটু সুযোগ পেলে বাহানা খোঁজে অনিয়ম করার। আমি কিভাবে খাওয়াবো? তুই জানিস না ও কি কারোর কথা শোনে? ও নিজে যেটা ভাববে সেটাই ঠিক, আর বাদ বাকি সবই ভুল। তের এবার ভীষণ রাগ হচ্ছে, সাথে কান্নাও পাচ্ছে। না হয় একটু সকালে খেয়ে আসনি, তাই বলে ওকে সবাই মিলে এভাবে বকাবকি করবে? ওর ইচ্ছা করেনি, ও খেয়ে আসনি। সুগার পিছনে দৌড়াতে গিয়ে তো পড়ে গিয়ে এত দেরি হয়ে গেল। নিজে ভুল করে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে, আমি নাকি কারোর কথা শুনি না। একে তো আমার পেটের মধ্যে ইঁদুর লাফাচ্ছে, তার উপর আমার পাটাও প্রচন্ড ব্যথা করছে। সকালে খালি পায়ে দৌড়ানোর জন্য পাটাও কেটে গেছে পড়ে গিয়ে আমার। সকালের সময় ছিল না বলে পায়ে কিছু লাগাইও নি, কোনো রকম ব্যান্ডেজ মেরে রেখেছি। বুঝতে পারছি না সকালে তো পাটা বেশি ব্যথা করলো না, তাহলে এখন কেন ব্যথা করছে? তে একবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তো এখনো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তে এক পলক তাকিয়ে নিজের চোখ নামিয়ে ফেললো। জাঙ্কুকের ওই খাটাস মার্কা চোখের দিকে তে তাকিয়ে থাকার কোনো ইচ্ছা নেই। বোগাম জেহব আর সুজি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে তো আরেকবার তের দিকে তাকাচ্ছে। জেহব মনে মনে ভাবছে, এখন যদি তের পক্ষ নিয়ে ও জাঙ্কুককে কিছু বলে, এর মানে হবে সিংহের গুহায় ঢুকে সিংহের লেজ ধরে টান দেওয়া। লিসা আর জিমিন ভাবছে ব্যাপারটা কিভাবে স্বাভাবিক করা যায়। হঠাৎ লিসা কিছু একটা ভেবে জিহবকে জিজ্ঞাসা করলো, ভাইয়া তোমরা সবাই এখানে কিভাবে আসলে? লিসার এরকম বোকা বোকা প্রশ্ন শুনে জিমিনের ইচ্ছা করছে ওকে একটা লাথি মারতে। মাথা মোটা একটা, দেখলো যে ওরা গাড়ি করে এসেছে, তারপরে জিজ্ঞাসা করছে কিভাবে আসলে এখানে। তোর বাপ যৌতুকে যে আমাকে উড়ন্ত রথটা দিয়েছিল, সেটাতে করে উড়ে উড়ে এসেছি। কেন তুই চোখে দেখতে পারছিস না? উফ, আমি বলতে চাইছিলে তুমি আর সুগা ভাইয়া তো অফিসে ছিলে, আর জিহব ভাইয়াকে আমি সকালে বাড়িতে দেখে এসেছি। মেবি বোগাম ভাইয়ারও এখনো অফিসেই থাকার কথা, তাহলে সবাই এখানে একসাথে আসলে কিভাবে? আমি তো সুজিকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছিলাম। তখনই জাঙ্কুক ফোন করে বলে যে আমরা বাংলাদেশে ফিরে আসাতে আমাদের রিলেটিভদের নাকি গিফট দিতে হবে, তার জন্য কেনাকাটা করতে হবে, তাই আমরা তো শপিং মলে চলে যাই। সেখানে আমরা ইউনোকে আর সুগাকে ফোন করে ডেকে নিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি বোগামও সেখানে চলে এসেছে। আসলে ও অফিস টাইমে কোনো জায়গায় যায় না, জিজ্ঞেস করলে বলে যে ওনাকে জবটা ছেড়ে দিয়েছে। তারপর আর কি সবাই মিলে বেশ কিছুক্ষণ কেনাকাটা করে এগুলো সব বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর এখানে চলে এসেছি। কি বোগাম ভাইয়া চাকরি ছেড়ে দিয়েছে? বোগাম ভাইয়া তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো কেন? কালকে রাতে বাবা ওকে বলেছে ও যদি চাকরিটা ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিতে না বসে তাহলে ওকে কানে ধরিয়ে রাস্তাতে দাঁড় করিয়ে রাখবে, আর না হয় 7 বছরের পরিষদে বিয়ে দিয়ে দেবে। তার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছে। সুজির কথা শুনে লিসা, জিমিন, হানি আর ন্যান্সি হা হা করে হেসে দিল। জিহব ঠোঁট চেপে হাসছে। সুগা আর ইউনো এতক্ষণ রেগে থাকলে এখন তাদেরও হাসি পাচ্ছে। শপিং মলেও ওরা সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি করেছে। তে সবাইকে এভাবে হাসতে দেখে এতক্ষণ সব ভয় জানালা দিয়ে উড়ে পালিয়ে গেছে। ও তো খিলখিল করে হেসে দিল। জাঙ্কুকের তীক্ষ্ণ চোখ দুটো হঠাৎই শীতল হয়ে আসলো। এবার জাঙ্কুক মুগ্ধ নয়নে তের হাসির দিকে তাকিয়ে আছে। সবাইকে এভাবে হাসতে দেখে বোগাম কিছুটা লজ্জা পেল। আপনাদের সবার রাগ হাসাহাসির পর্ব শেষ হলে আমরা এবার ভিতরে যেতে পারি, নাকি সবাই এখানেই সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেয়ে পেট
খাবেন। আসলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো চলো ভেতরে চলো। তখন সুজির কথায় সবাই ভেতরে চলে যাচ্ছে। জাঙ্কুক গেট দিয়ে ঢুকতেই যাবে তখনই খেয়াল করলো বাকিদের সাথে তে ভিতরে ঢোকেনি। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে তেকে খুঁজতে লাগলো। কিছু একটা মনে পড়ে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলো তে আস্তে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে। জাঙ্কুক দ্রুত হেঁটে তের সামনে গিয়ে দাঁড়ালো। তের পায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখলো তের পায়ে ব্যান্ডেজ করা। তোমার পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? জাঙ্কুককে এভাবে প্রশ্ন করাতে তে হঠাৎই থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। সত্যিটা বললে তো বদমাশটা আবার বকবে, তাই মাথা নিচু করেই আছে। কিছু জিজ্ঞেস করছি তো। কেটে গেছে। কিভাবে কাটলো? পড়ে গিয়েছিলাম তাই কেটে গেছে। ও আচ্ছা, কিভাবে পড়ে গেলে? তে তো ভয়ের চোটে গলগল করে কালকে রাতে থেকে শুরু হওয়া সকাল পর্যন্ত কি কি ঘটেছে সবই বলে দিল। তে কথা শুনে জাঙ্কুকের মেজাজ প্রচন্ড পরিমাণে বিগড়ে গেল, কিন্তু মুখে কিছু বললো না। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তেকে কোলে তুলে নিল। এবার ভেতরের দিকে হাঁটা ধরলো। এভাবে কোলে তুলে নেওয়ায় তে চমকে উঠে বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এবার তে হাত পা ছোটাছুটি করতে লাগলো। ওর ভীষণ বিরক্ত লাগছে। ভাইয়া প্লিজ আমাকে কোলে থেকে নামান, আমি হেঁটে যেতে পারবো। প্লিজ আমাকে নামিয়ে দিন, অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই কি ভাববে? আই ডোন্ট কেয়ার কে কি দেখলো বা কে কি ভাবলো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। প্লিজ ভাই আমাকে নামিয়ে দিন। এভাবে দেখলে কেউ আমাকে বাজে কথা বলতে পারে, যেটা আমি একদম সহ্য করতে পারবো না। একবার এই স্বার্থপর পৃথিবীর মানুষগুলোর মুখ আমি মুখোশ ছাড়াই দেখেছি। প্রতিনিয়ত তাদের ধারালো কথা ছুরির আঘাত দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করেছি। আরেকবার এদের কুৎসিত কথাগুলো শোনার জন্য আমার ইচ্ছা বা শক্তি কোনটাই নেই। কথাগুলো বলার সময় তের গলা ধরে আসছিল। ওর যন্ত্রণা মিশ্রিত কণ্ঠে কথাগুলো শুনে জাঙ্কুকের পা থেমে গেল। জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। কতটা কষ্ট পেলে একটা মেয়ে এই কথাগুলো বলতে পারে সেটা জাঙ্কুক খুব ভালো করে জানে। মানুষ কতটা ঘৃণ্য আর স্বার্থপর। মেয়েটাকে বিনা দোষে অপমান সহ্য করতে হয়েছে। 4 বছর আগে কি হয়েছে সেটা আমি শুনেছি, সামনাসামনি দেখিনি। 4 বছর আগে তোমার জন্য আমি কিছুই করতে পারিনি, বাট আই প্রমিস তোমাকে বাজে কথা তো দূরের কথা, এখন যদি কেউ তোমার দিকে চোখ তুলে তাকায় তার আমি এমন অবস্থা করব শিয়াল কুকুরও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। জাঙ্কুকের কথাগুলো শুনে তে হাত পা ছোটাছুটি বন্ধ করে দিল। অবাক হয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে রইল। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক একটা শয়তানকে হাসি দিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এভাবেই নড়াচড়া না করে চুপচাপ শান্ত মেয়ের মতো থাকো, নাহলে আমি কোল থেকে ফেলে দিব। তারপর কোমরটা ভেঙে গেলে আর কেউ তোমাকে বিয়ে করবে না। বাধ্য হয়ে হয়তোবা আমাকে এই কোমর ভাঙা মেয়েকে বিয়ে করতে হবে। বলে জাঙ্কুক আবারও সামনের দিকে হাঁটা দিল। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় মাথা নিচু করে রইল। জাঙ্কুক রেস্টুরেন্টে ঢুকে কয়েক পা এগিয়ে গিয়েই হঠাৎ কিছু দেখে দাঁড়িয়ে পড়লো। ওর ফেস রেগে লাল হয়ে গেল। ও রক্তময় চোখে সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই চোখ দিয়ে সামনের মানুষগুলোকে পুড়িয়ে ভস্ম করে দেবে। জাঙ্কুকে এরকম হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারলো না তে, তাই তেও সামনের দিকে তাকালো। তাকিয়ে ও চমকে উঠলো। অবাক হয়ে সামনের মানুষগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এরা এখানে কি করছে? কাদেরকে দেখে জাঙ্কুক এত বেশি রেগে গেল, আর তেই বা এত কেন অবাক হলো সেটা আসছে পরের পার্টে। পরের পার্ট দেখতে একদম ভুলবে না।